আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভাবে আমি মেথি শাক ভাজি করতেছি পেঁয়াজের কালি দিয়ে। পেঁয়াজের কালি কিন্তু আমি আলু দিয়ে ভাজি করে খাইছি, তারপরে কলই শাক দা ভাজি করে খাইছি। আজ পর্যন্ত মেথি শাক দা ভাজি করিনি। তা মা আজকে বললো যে পেঁয়াজের কালি দিয়ে মেথি শাক ভাজি কর, ভালো লাগবে। তাই সত্যিও রান্না করছি, পরে ভালোই লাগছে। আর কয়েকদিন আগে কিন্তু পেঁয়াজের কালি বাজার থেকে কিনে এনে খাইছি, কি বতি বতি আর কত দাম দিয়ে কিনা খাইছি। আর এইগুলা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে চক আছে সেই জমি থেকে আনা হয়েছে। যখন কিনা খাইছি তখন ওই জমির পেঁয়াজগুলো লাগানো হয়েছে, আর এখন তো বড় হয়েছে, সেই জায়গা থেকে পেঁয়াজের কালি বের হয়েছে। ছোট ছোট পেঁয়াজের কালি আনা হয়েছে, এগুলা খাইতে অনেক মজা লাগে। আর গতকালকে আমাদের 1 প্যাকেট আনা হয়েছে, 1 প্যাকেটে মনে হয় 12টা থাকে। তা আমি গতকালকে খাইনি, আজকে রোদ্রে বসছি, পরে আমার মেয়েকে বলছি আনার জন্য। আমার মেয়ে আমাকে বয়ম ধরে এনে দিছে। আমি বয়ম খুলে প্যাকেট থেকে বের করছি, দেখি একটা আছে। এটাই মনে হয় আমার কেসমতে আছে, তো সেটাই আমি খাইতেছি। আর আমার মেয়ে আমাকে বলতেছে, তুমি কি প্যাকেট ধরেই খাই ফেলাইলা নাকি? আমি তো অবাক হয়ে গেছি ওর কথা শুনে। আমি প্যাকেটটা খুলছি, পরে পাইছি একটা, বাকিগুলা ওরা খাইয়ে ফেলাইছে, আর আমাকে বলতেছে প্যাকেট ধরেই খাই ফেলাইলা নাকি। আগে কিন্তু এই শীতের সময় আমাদের বাড়িতে অনেক এই মোয়া বানানো হতো। আমার আব্বা রস আনতো, সেই রস আমরা সবাই খাওয়ার পরে যে রসগুলা থাকতো ওইগুলা জাল দেওয়ার পরে কিন্তু মিঠাই বানাইয়ে তারপরে মোয়া বানানো হতো। এখন তো আমাদের এদিকে কোনো গাছই কাটে না, রস পাবো কই? রস অনেক দূর থেকে কিনে এনে খাইতে হয়। তারপরে আবারও চলে আসছি রান্নাঘরে। সেই সময় তো শাক ভাজি করে রোদ্রে যে বসছিলাম, সুন্দর রোদ উঠছে, এই জন্য রোদ্রে যে বসছি, একটু শীত লাগছে দেখে। তারপর রান্না করতে চলে আসছি, সিম আর আলু দিয়ে একটা ভাজি করতেছি। ঘরে যে অনেকগুলা ধনেপাতা আছে ফ্রিজে, এইটা আমার মার খেয়াল নাই, কিন্তু এই ধনেপাতা ফ্রিজে রাখাকালীনই কিন্তু আরও কতগুলা ধনেপাতা এনে খাওয়া হয়েছে, এই কথাটা আর মনেই নাই। তারপরে আমি ফ্রিজ খুলে ডয়ারে দেখি কি পাতাগুলো রয়েছে, নষ্ট হয়ে যাইতেছে। আমি আবার সেই পাতাগুলো বের করে নিয়ে আসছি। তো সেই জায়গা থেকে কয়েকটা পাতা বেশি এখন ভাজির ভিতর দিয়ে দিব। শীতের সময় এই ভাজিটা করলে কিন্তু ধনেপাতা, টমাটম তো নাই, টমাটম দিতে পারলাম না। টমাটম দিলে আরও বেশি মজা লাগতো, ধনেপাতা দিলাম। দিয়ে এই ভাজিটা করলে কিন্তু অনেক মজা লাগে। আর পাতাগুলা খাওয়া যাবে না, বেছে বেছে আমি কয়েকটা নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেখান থেকে যদি রাখা যায় রাখবো, না হলে বাজার থেকে যে টাটকা মূলা আনছিল সেই মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, সেইগুলো আর ভিডিও করা হয় নাই। তা রান্না বান্না আমার হয়ে গেছে। তারপরে ভাবছি যে দুধ চুলায় দিয়ে রাখবো, কিন্তু দুধের বোতলটা সকাল থেকে বের করে রাখছি, এখনও পর্যন্ত সুন্দরভাবে ভিজে নাই। দুধ বের করতে গেছি, অল্প একটু বের হয়েছে, আর বের হয় না, কি আর করব। তারপরে একটা বুদ্ধি খাটালাম, একটা মামি আমাকে বলছিল, আমি বোতল তারপরে বাইরেতেছি, বোতল বাইরেতে বাইরেতে ভিতরে যে জমাট বেঁধে আছে দুধ, ওই দুধগুলো সব গলে যায়, তারপরে ঝাঁকি দিলে আস্তে আস্তে বের হয়ে আসে। এইভাবেই সবগুলা দুধ আমি বের করে নিয়েছি। আর আমার বোন এসে বলতেছে, বোতল বাইরেতেছিস কেন? পরে আমি বললাম, এদিকে দেখ কি জন্য বোতল বাইরেতেছি। এইভাবে সবগুলো দুধ আমি বের করে নিলাম, কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল না। তো একটা কথা মনে পড়লো, কিছুদিন আগে একটা নাটক দেখছিলাম, তাড়াতাড়ি সব কাজ। তা আমার বুদ্ধিটা সেইভাবেই কাজে লেগে গেল। আর যদি আমি ওইভাবে ভিজিয়ে রাখতাম আমার অনেকক্ষণ লেগে যেত, এই জন্য ওইভাবে বুদ্ধি খাটিয়ে দুধটা চুলায় দিয়ে আসলাম। তা গোসল করতে যাব, রোদ্রে আবার এসে বসছি। এখন রোদ্রে বসতে তো আর সরতে মন চায় না। তারপরে সেরকম পাশে বাড়ি যে কাকি গো, ঘরে কিন্তু সবসময় দোকানের খাবার থাকে, সেখান থেকে আমি কিছু খাবার আনছি, চানাচুর আর হচ্ছে মুড়ি আনছি, মুড়ি মাখা। সে আমি খাইতেছি রোদ্রে বসে, এদিকে রোদ্রের তাপ, এদিকে হচ্ছে মুড়ির। এই মুড়িগুলো খাইলে মুখ বন্ধ করে খাওয়া যায় না, হা করে করে চাবাই চাবাই খাইতে হয়। তা আমি হা করে করে চাবাই খাইছি। মুড়িটা মনে হয় টাটকা ছিল নাকি ঝাল বেশি দিয়ে ফেলাইছে, বলতে পারলাম না। যখন আমি চাবাই গিলতে গেছি তখনই আমার মাথার ভিতরে চক্কর দেয়, এত ঝাঁস এই মুড়িগুলা। আর এই মুড়ি কিন্তু প্রথম আমি যে সময় খাই মুখ বন্ধ করে, তখন তো আমি জানি না এই মুড়ি এইভাবে খাইতে হয়। তখন তো আমার নাক মুখ একবার বন্ধ হয়ে আসছিলো ঝাঁসে, এত ঝাঁস। তো মুড়ি আর খাইতে পারতেছি না, মুড়ি রাইখে এখন চানাচুর খাবো। আমার ঝাঁস লাগতেছে অনেক, নাকদা মুখ দেখার চিটপিটি ধরতেছে ঝাঁচের জন্য। তা এখন খাইতেছি চানাচুর, চানাচুর খেয়ে ঝাঁসটা একটু কমাই, তাহলে বেশি ভালো লাগবে। আর এদিকে আমি খাইতেছি, সামনে আমার বোনকেও দিতেছি, অনেক দূরে বসছে। আমি বলছি আরও কাছে এসে আগাইবো, এত দূরে দেওয়া যেতেছে না। আবার আমি বলতেছি সব খাইস না, আমার জন্য কিন্তু কিছু রাখিস। ও বলে কি না, সব খাবো না। আর চানাচুর বুঝে না কতটুকুই থাকবে প্যাকেটের ভিতরে, এই জন্য দুষ্টুমি করে এই কথাগুলোকে বললাম। এই চানাচুর মুড়ি রয়েছে বলে তো মুড়ি দিয়ে চানাচুর দেখুন ভাজাল দিয়ে খাই। তারপরে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে চলে আসছি পাশের বাড়ি ভাজ থেকে নিয়ে চকে। আমি ওকে বলছি চল চকে যাই, আমরা বাইলা শাক তুলা নিয়ে শিখে। তা ও বলছে ফুপু চলেন যাই।
আইছি তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খুঁজতেছি, আমাদের এদিকে আশপাশে কোনো একটা জমিতেও বাইলা শাক পাইতেছি না। আর কয়েকটা জমি দেখবো তারপরে চলে যাব। তা ও বলতেছে ফুপু এই সাইড দিয়ে তো নতুন নতুন কেবল পেঁয়াজ লাগানো হয়েছে, এই জন্য এই জমিগুলো শাক হবে কয়েকদিন পর। আর ওই দিক দিয়ে হচ্ছে ওই যে কাদার ভিতরে পেঁয়াজগুলা গাড়ে, সেই পেঁয়াজ থেকে যে কালি হইতেছে সেইগুলা লাগানো হয়েছে, সেই জমিতে হয়তো থাকতে পারে, চলন দেখি। পরে ওকে সাথে নিয়ে গেছি, ওই মাথায় সেই জমিতে কালি আছে, কিন্তু সেই শাক বাইলে শাকগুলা নাই। কালি ভাঙার সময় যদি দুই একটা বাইলে শাক দেখে তারা উঠাই ফেলাই দেয়। আর কিছু পাই বা না পাই, চকে এসে সুন্দর একটা সরষা ক্ষেত পাইছি। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখেন কত বড় একটা সরষা ক্ষেত, এত সুন্দর ফুল ফুইটা আছে বলার মতন না। তা আমি যদি এই সরষা ক্ষেতের ভিতরে যে ছবি তুলতে যাই আমার তো দেখাই যাবে না। এটাকে রাই সরষা বলে। আগে কিন্তু আমাদের এদিক দিয়ে অনেক অনেক সরষা লাগাইতো। এই সময় বাড়িতে সরষা জাগ দিয়ে যেহেতু বাইরানো হয়, সরষা জাকের গন্ধে ম করতো বাড়িতে। আমাদের বাড়িতেই তো অনেক সরষা আসতো এই সময়, সেটাকে আমরা মাঘী সরষা বলতাম। আর এটাকে বলে রাই সরষা। আর একটা সরষা দেখলাম সেটাকে নাকি বোম্বাই সরষা বলে। সরষার কোনো নামের কোনো শেষ নাই, কি আর বলবো। তার কিছু না পাই, সুন্দর একটা ফুল সরষা ক্ষেত পাইছি, কি সুন্দর ফুল। তার পায়ে দিয়ে একটু ছবি ভিডিও করে নিয়ে গেলাম। শাক তো তুলতে পারলাম না, ঘন্টাখানি চকদা ঘুরে চলে আসছি বাড়িতে। বাড়ি এসে দেখি মা এদিকে কয়েকটা চাল ভিজাইছে, অল্প বেশি না, ভাতের চাল ভিজাইছে। তা ভাতের চাল ভিজে তারপরে সে আজকের কোটা হবে না, মা আর আমি তো কুটতাম, আমার বোন আর আসতো না, বোন ঘরে টেলার্সের কাজ করতেছে। তা মা বলতেছে ঘরে ঝরা দাঁড়াই খেতে খুব ভোরে, আমি কুটপানে। পরে আমি ঝরা দিয়ে ঘরে রাইখে দিলাম। ভিতরে ওই ঝালির ফুটার ভিতরে পানি, সেই জায়গা থেকে চাল উঠাই রাখতেছি। ওই পানির ভিতরে চাল থাকলে একটু গন্ধ গন্ধ হয়ে যেতে পারে, আর চারপাশ দিয়ে এরকম সুন্দরভাবে ঝরাতে রাখলে গন্ধ হবে না। তো এদিকে বাজার থেকে মিঠাই আনা হয়েছিল, সেই মিঠাইটাও আমি ঘরে নিয়ে রাখতেছি। আর দুধ জাল দিয়ে রাখছে, সেই দুধও এখন ঘরে নিয়ে রাখতেছি। এত বড় মোটা একটা সর পড়ছে দেখেন, দুধ মিঠাই চাল দুটাই ঘরে নিয়ে রাখতেছি। মা এখন চাল করতে পারবে না, পিঠাও বানাইতে পারবে না, খাসও চুলাই দিয়ে রাখছিল। মার প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা করতেছে। তো ঘরে আসতে পরে মা বললো যে আমাকে একটু চা বানাই দে, তাই জন্য চা বানাইতেছি কারেন্টের ইসে। চুলায় আর যায়নি। আর গ্যাসের সিলিন্ডারও আমাদের গ্যাস নেই, আর সিলিন্ডারে এত দাম বাড়ছে এখন বলার মতন না, কি আর আনবো সব। আর বসুন্ধরা সিলিন্ডার, আমাকেও বসুন্ধরা সিলিন্ডার তো ওখানে বলে পাওয়া যায় না, কি আর করার। যারা টাউনে থাকে, যারা গ্যাসের সিলিন্ডারে রান্না করে খায়, তাদের অবস্থা কীরকম তা বলতে পারলাম না। আমাদের অবস্থায় যদি এরকম হয়। তারপরে যে আমি একটু চা নিয়ে বসছি খাওয়ার জন্য, আর রুটি নিছি 2 পিস। মা বাজার থেকে মগ কিনে আনছে। আমার মেয়ে বলতেছে যে মগ কিনে আইনে সারাবার না তুমি সেই মগে চা খাইতেছো। আর মগ একটা কত বড়, তার নিচে কতটুক, এত বড় এক মগ যদি আমি চা নিই আমি কি খাইতে পারি বলেন? এই জন্য আমি অল্প করে আনছি, নতুন মগে চা খাইতে মন চাইলো তাই নিয়ে আসছি। তা 2 পিস রুটি আনছি, 2 পিস ধরে তো আমি আর খাইতে পারবো না। আর চা যতটুকু আনছি তাই অনেক, আমি বেশি চা খাইতে পারি না। তো 1 পিস আমার মেয়েকে দিয়ে দিছি রুটি, আবার এখান থেকে চাও একটু দিয়ে দিছি ওরে। সবটুকু আমি চা খাইনি, আমি বেশি চা খাইতে পারি না। শীতের দিনে চাও একটু চা খাই, কিন্তু গরমের দিনে আমি খাইতেই পারি না, আমার কান গরম হয়ে যায় চা খেলে। মাঝে মাঝে কিন্তু গরমের দিনে আমি দুধ চা বানাই খাই। দুধ চা বানাই খাইলে আমার অনেক সমস্যা হয়, তারপর আমার দুধ চাটা অনেক ভালো লাগে, এই জন্য খাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।